একটা গ্রামে একজন কৃষক মাঠে কাজ করছিল। সবকিছুই স্বাভাবিক ছিল, কিন্তু হঠাৎ করে তার লাঙলের নিচে উঠে আসে অদ্ভুত একটা জিনিস। সে বুঝে উঠতে পারেনি ওটা কি। ভয় পেয়ে মানুষ ডেকে আনে, কিন্তু তখন আর সেখানে কিছুই দেখা যায় না। ওই ঘটনার পর থেকেই গ্রামের ভেতরে ছোট ছোট অস্বাভাবিকতা শুরু হয়। কারোর আচরণ বদলে যায়, কারোর রূপ বদলাতে শুরু করে, কারোর চোখে দেখা যায় অচেনা দৃষ্টি, আর কিছু কিছু ঘটনা যেগুলো নিয়ে কেউ কথা বলতে চায় না। সময়ের সাথে সাথে কোনো একটা অজানা অভিশাপ ছড়িয়ে পড়তে থাকে, আর গ্রামের কেউই বুঝতে পারে না আসলে তারা কিসের মুখোমুখি হতে যাচ্ছে। গা শিউড়ে ওঠা একটা গল্প। হাড় দুর্বল এবং বয়স 18 না হলে সামনে না বাড়িয়ে এখানেই ব্রেক করা উচিত। মুভির শুরুতেই আমরা দেখি রল্ফ নামের একজন ব্যক্তি একা জমিতে কাজ করছে। মাটি কেটে এগোতে এগোতে হঠাৎ তার লাঙল কিছুর সাথে আটকে যায়, কিন্তু সে তখনও জানত না এই খোঁজ তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সত্য উন্মোচন করতে যাচ্ছে। সে নিচে খুঁড়তে শুরু করে, আর কিছুক্ষণের মধ্যেই উঠে আসে একটা মৃতদেহ। কিন্তু এটা কোনো সাধারণ মৃতদেহ না। দেহটার গায়ে পশুর মতো পশম, আর চোখ অস্বাভাবিক বিকৃত। রল্ফ হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। এটা কি সত্যিই মানুষ নাকি অন্য কিছু? অদ্ভুত এই মৃতদেহ দেখে সে ভয়ে কাঁপতে থাকে। সময় নষ্ট না করে সে ছুটে যায় তার মাস্টারের কাছে, যিনি শহরের জজ, কারণ এমন কিছু সে আগে কখনো দেখেনি। রল্ফ যখন ঘটনাটা বলে, জজ প্রথমে বিশ্বাস করতে চান না। তিনি বলেন এমন কোনো জীব থাকা সম্ভব না, হয়তো রল্ফ ভুল দেখেছে। ঠিক তখনই জজের স্ত্রী ইসোবেল বলেন, সত্যটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। তারপর জজ আর রল্ফ মিলে সেই জায়গায় যায়, কিন্তু সেখানে গিয়ে তারা যা দেখে তা আরও রহস্যময়। সেখানে কোনো মৃতদেহ নেই, শুধু পড়ে আছে একটা হাড়। হঠাৎ সব কিছু গায়েব, যেন কেউ ইচ্ছে করে লুকিয়ে ফেলেছে। ঠিক তখনই তাদের দেখা হয় এক ব্যক্তির সাথে, যিনি চার্চের যাজক। সে সেখান থেকে একটা সাপ ধরে, জজের সাথে সামান্য কথা বলে, আর সেখান থেকে চলে যায়। কিন্তু তার আচরণে ছিল এক অদ্ভুত অস্বস্তি, যেন সে কিছু জানে। পরের দিন জজের বাড়িতে আসে তার ভাইপো পিটার। সে এসেছে তার গার্লফ্রেন্ড রোজালিনকে নিয়ে, এবং এসে সে তাদের বিয়ের কথা জানায়। সব কিছু স্বাভাবিক মনে হলেও অশুভ কিছু ধীরে ধীরে এগিয়ে আসছিল। তারা সবাই একসাথে বসে কার্ড খেলতে থাকে, হাসি আড্ডায় ভরে ওঠে। একটা শান্ত পরিবেশ, কিন্তু এই শান্তির আড়ালে কিছু একটা লুকিয়েছিল। সবাই রোজালিন আর পিটারের বিয়েতে রাজি হয়ে যায়। পিটার আনন্দে ভরে ওঠে, কিন্তু এই খুশি খুব শিগগিরই ভয় আর আতঙ্কে রূপ নিতে যাচ্ছে। এরপর ইসোবেল ঘুমাতে যাওয়ার কথা বলে। পিটার রোজালিনকে তার ঘর পর্যন্ত পৌঁছে দেয়, আর বলে রাত 11টায় আবার দেখা করবে। রাত যত গভীর হচ্ছে, ভয় তত কাছে আসছে। কিছুক্ষণ পর পিটার আর জজ বসে ড্রিঙ্ক করতে করতে কথা বলছিল। হঠাৎ রোজালিনের ঘর থেকে অদ্ভুত শব্দ আসতে শুরু করে। পিটার দ্রুত সেখানে যায়, কিন্তু পেছনের দরজা দিয়ে ঢুকতে গেলে দেখে দরজা ভেতর থেকে লক। ভেতরে কি হচ্ছে সেটা জানার জন্য তার অস্থিরতা বাড়তে থাকে। সে দরজা খোলার চেষ্টা করে, অবশেষে দরজা খুলে যায়, আর যা দেখে পিটার চিৎকার করে ওঠে। রোজালিন কি আর আগের সেই মানুষটা ছিল? চিৎকার শুনে ইসোবেল দৌড়ে আসে। রুমে ঢুকে কিছুক্ষণ পর বাইরে বের হয়, কিন্তু তার মুখে তখন স্পষ্ট ক্ষতের দাগ, যা রোজালিনই দিয়েছে। রোজালিনের আচরণ সম্পূর্ণ বদলে গেছে, যেন তার ভেতরে অন্য কিছু ঢুকে পড়েছে। এরপর তার ঘরের দরজা কাঠের তক্তা দিয়ে বন্ধ করে দেওয়া হয়। সকাল হলে ডাক্তার আসে, রোজালিনকে পরীক্ষা করে, কিন্তু সে হতবাক। সে বুঝতেই পারে না আসলে কি হয়েছে তার। তবুও কিছু ওষুধ দিয়ে যায়, কিন্তু এটা কোনো সাধারণ রোগ নয়, এটা অন্য কিছু আরও ভয়ঙ্কর। পরের দিন 3টে বাচ্চাকে একসাথে খেলতে দেখা যায়। তাদের মধ্যে ছিল মার্ক, হাউসমেডের মেয়ে জেসি, আর এঞ্জেল। খেলার মাঝেই হঠাৎ এঞ্জেলের হাতে কিছু একটা হয়, কিন্তু সে সেটা কাউকে দেখায় না, চুপচাপ বিষয়টা এড়িয়ে যায়। অথচ ওই জিনিসটাই ছিল ভবিষ্যতের ভয়ঙ্কর ইঙ্গিত, যা ধীরে ধীরে সব কিছু বদলে দিতে চলেছে। রেভারেন্ড চার্চে বসে সব বাচ্চাদের বাইবেল পড়াচ্ছিলেন। ঠিক তখনই অ্যাঞ্জেল চুপচাপ এক স্টুডেন্টের হাতে একটা ব্যাগ তুলে দেয়। স্টুডেন্টটা ব্যাগটা খুলতেই থমকে যায়। তার মুখে স্পষ্ট ভয়,
কারণ ব্যাগের ভেতরে যা ছিল সেটা কোনো খেলনার জিনিস নয়। রেভারেন্ড বিষয়টা লক্ষ্য করে ব্যাগটি নিয়ে নেন। ভেতরে তাকিয়ে দেখেন একটা বড় অস্বাভাবিক নখ। শুধু তাই না, ভেতরে ছিল ছোট ছোট হাড়ের টুকরোও। অ্যাঞ্জেল ব্যাগটা লুকোনোর চেষ্টা করছিল, কিন্তু ততক্ষণে সব কিছু সামনে চলে এসেছে। এটা কি খেলা নাকি কোনো অন্ধকার আচার? পরের দিন জাজের বাড়িতে কিছু লোক আসে। তারা রোজালিনকে নিজেদের সাথে নিয়ে যেতে শুরু করে। রোজালিন তখন পিটারের দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসে। ওই হাসির ভেতর লুকিয়েছিল ভয়ঙ্কর কিছু। পিটার তখন লক্ষ্য করে রোজালিনের হাতে অস্বাভাবিক বড় বড় নখ। এই দৃশ্য তাকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। সে বুঝতে পারে অস্বাভাবিক কিছুর ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ঠিক তখনই হাউসমেড বাইরে এসে দেখে পিটার কিছু একটা খুঁজছে। জাজও সেখানে চলে আসে। পিটার জানায় তার রুম থেকে কিছু লোক এসে রোজালিনকে নিয়ে গেছে। এভাবে এক এক করে সবাই হারিয়ে যেতে থাকে। একদিন রাতে জাজের কাছে আসে শহরের এক ব্যক্তি, স্কোয়ার। সে জানায় অ্যাঞ্জেলো নিখোঁজ, আর গ্রামের ভেতরে পাওয়া যাচ্ছে ডাইনি বিদ্যার চিহ্ন। পুরনো সেই অশুভ শক্তি কি আবার ফিরে এসেছে? জজ এসব মানতে চান না। তিনি বলেন উইচক্রাফট অনেক আগেই শেষ হয়ে গেছে, এখন এমন কিছু হওয়ার প্রশ্নই ওঠে না। কিন্তু বাস্তবতা ছিল তার কথার ঠিক উল্টো। এসব শুনে পিটার ভীষণ চিন্তিত হয়ে পড়ে। তাকে সান্ত্বনা দিয়ে ঘুমাতে পাঠানো হয়, কিন্তু সেই রাতেই তার রুমে কিছু একটা অ্যাট্যাক করে। অন্ধকারে কিছু একটা জেগে উঠেছে। পিটার ঘুমাচ্ছিল, হঠাৎ তার মোমবাতির শিখা অস্বাভাবিকভাবে বড় হয়ে ওঠে। চারপাশে অদ্ভুত শব্দ, কারো উপস্থিতির আভাস। মেঝের নিচ থেকে শব্দ আসতে থাকে। সে নিচে তাকিয়ে যা দেখে, একটা বড় পশমে ঢাকা হাত, যে হাত মানুষের নয়। হাতটার নখগুলো অস্বাভাবিক লম্বা, আর সেটা পিটারকে টানতে শুরু করে। পিটার আতঙ্কে নিজেকে ছাড়িয়ে নেয়, দৌড়ে গিয়ে বিছানায় উঠে পড়ে। কিন্তু তাতেও শেষ নয়। সে আবার ঘুমানোর চেষ্টা করতেই সেই হাত ফিরে আসে, আর তার শরীর কাটতে শুরু করে। এটা কি দানব নাকি কোনো অভিশাপ? ঠিক তখনই স্কোয়ার সেখানে ঢুকে করে। সে দেখে পিটার নিজের হাত নিজেই কেটে ফেলেছে। সকালে ডাক্তার আসে, ওষুধ দিয়ে পিটারকে ঘুম পাড়িয়ে দেয়, আর জজকে বলে এই ঘটনাগুলো একদমই স্বাভাবিক নয়, কারণ এটা মানুষের কাজ বলে মনে হয় না। ডাক্তারের কাছে ছিল একটা বই, যেখানে ডাইনি বিদ্যা সম্পর্কে অনেক তথ্য লেখা। জজ বইটা কয়েকদিনের জন্য নিজের কাছে রেখে দেয়। হয়তো এই বইতেই লুকিয়ে আছে সব রহস্যের উত্তর। পরের দিন জজ বাইরে যাওয়ার প্রস্তুতি নেয়। গ্রামের দায়িত্ব দিয়ে যায় স্কোয়ারের হাতে, আর যাওয়ার আগে বলে এই গ্রামে যে অশুভ শক্তির প্রভাব পড়েছে তা থামানো যাবে না যতক্ষণ না সেটা সম্পূর্ণ হয়। মানে আরও কিছু ভয়ঙ্কর ঘটতে বাকি আছে। পরের দিন মার্ক আর জেসি জঙ্গলের ভেতরে কোথাও যাচ্ছিল। মার্ক হঠাৎ বলে তার শরীরে অদ্ভুত ব্যথা হচ্ছে, আর যখনই সে অ্যাঞ্জেলের কাছে যায় এই ব্যথা আরও বেড়ে যায়। এরপর মার্ককে তার বাড়িতে দেখা যায়। হাউসমেট তাকে ওষুধ আর খাবার দিয়ে মার্কেটে চলে যায়। বাড়িতে একা থাকা অবস্থায় দুইজন মেয়ে সেখানে আসে। তারা বলে অ্যাঞ্জেল তাকে ডেকেছে। মার্ক প্রথমে না করে দেয়। সে বুঝতে পারছিল কিছু একটা ঠিক নেই, কিন্তু মেয়েরা তাকে বোঝায় অ্যাঞ্জেল নাকি নতুন এক ধরনের খেলা খেলছে, আর সেটা মিস করা উচিত নয়। শেষমেশ মার্ক রাজি হয়ে যায়, তাদের সাথে বেরিয়ে পড়ে। কিন্তু এই সিদ্ধান্তটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল। ওই দিন রাতেই রেভারেন্ডের বাড়িতে হঠাৎ অ্যাঞ্জেলের উপস্থিতি দেখা যায়। সে এমন একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে যেখানে রেভারেন্ড নিজেই বুঝে উঠতে পারছিল না অ্যাঞ্জেল আসলে কি চাচ্ছে। অ্যাঞ্জেল ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে, কিন্তু রেভারেন্ড তাকে থামতে বলে, কাছে আসতে নিষেধ করে। তবুও অ্যাঞ্জেল তার সাথে অপকর্ম করার চেষ্টা করে। রেভারেন্ড তাকে কঠোরভাবে বাধা দেয়। এরপর অ্যাঞ্জেল রাগান্বিত হয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু এই ঘটনাটা এখানেই শেষ হয়নি, এটা শুধু শুরু। এরপর দেখা যায় কিছু মানুষ একটি শ্মশানে জড়ো হয়েছে। রেভারেন্ড সেখানে বাইবেল পাঠ করছেন। একজন মৃত মানুষকে দাফন করা হচ্ছিল। ঠিক তখন অ্যাঞ্জেল তার বাবার সাথে সেখানে উপস্থিত হয়। তার চোখে এক ভয়ঙ্কর দৃষ্টি, যা দেখে রেভারেন্ড অস্বস্তি বোধ করে। হঠাৎ অ্যাঞ্জেল সবার সামনে গ্রামের দায়িত্বে থাকা স্কোয়ারকে বলে, গত রাতে রেভারেন্ড আমার সাথে খারাপ কাজ করেছে। এবার সে এমন কিছু বলছে যা পুরো গ্রামকে কাঁপিয়ে দেবে। অ্যাঞ্জেল আরও বলে রাতে রেভারেন্ড তাকে ডেকেছিল এবং খারাপ প্রস্তাব দিয়েছিল, আর যদি সে রাজি না হয় তাহলে তার ক্ষতি হবে বলে ভয় দেখিয়েছিল। কিন্তু সত্যি কি তাই, নাকি এটা আরও বড় কোনো ফাঁদ?
এই কথা শুনে স্কোয়ার প্রচণ্ড রেগে যায় আর কোনো তদন্ত ছাড়াই রেভারেন্ডকে বন্দি করে ফেলে। পরের দিন জেসি একা জঙ্গলে ফুল তুলছিল। নিরীহ এই দৃশ্যের আড়ালে ভয়ঙ্কর কিছু লুকিয়েছিল। হঠাৎ দুইজন ছেলে তার কাছে আসে। তারা বলে জঙ্গলের ভেতরে সবাই খেলছে, খুব মজা হচ্ছে। তারা জেসিকে নানান কথা বলে রাজি করায় এবং নিজেদের সাথে নিয়ে যায়। কিন্তু এই খেলাই যে মৃত্যুর খেলা সেটা কেউ বুঝতে পারেনি। পথে এই ঘটনার রল্ফ লক্ষ্য করে। সে সন্দেহ করে আর চুপচাপ তাদের পিছু নেয়। জঙ্গলের গভীরে একটা নির্জন জায়গায় গিয়ে জেসিকে দড়ি দিয়ে বেঁধে ফেলা হয়। জেসি ভয় পেয়ে জানতে চায় এটা কি হচ্ছে। তারা বলে এটাই একটা খেলা। ঠিক তখন অ্যাঞ্জেল এগিয়ে আসে, জেসির গলায় ফুলের মালা পরিয়ে দেয়। চারপাশে অনেক ছেলে মেয়ে, এমনকি কিছু বৃদ্ধও উপস্থিত ছিল। একটি অদ্ভুত আর অশুভ উৎসব শুরু হচ্ছে। সবাই অ্যাঞ্জেলকে অনুসরণ করে আর জঙ্গলের আরও গভীরে চলে যায়। সেখানে কালো কাপড়ে মোড়া এক ভয়ঙ্কর আকৃতি, যা দেখে জেসি আতঙ্কিত হয়ে পড়ে। সেটাই ছিল সেই অপশক্তি যা ধীরে ধীরে তৈরি হচ্ছে। জেসিকে মাটিতে শুইয়ে দেওয়া হয়। একজন বাইবেল পাঠ করতে থাকে। চারপাশের মানুষজনের আচরণ বদলে যেতে থাকে। জেসির কাপড় ছেড়ে ফেলা হয়। একটা ভয়ঙ্কর আচার শুরু হয়। ঠিক তখন একজন ছেলে তার উপর ঝাঁপিয়ে পড়ে। আর সেই মুহূর্তেই জেসি যেন অন্য কিছু নিয়ন্ত্রণে চলে যায়। তার শরীরে অদ্ভুত পশম দেখা দিতে থাকে। তার ভেতরের শয়তানের রূপ ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। চারপাশে সবাই উন্মত্ত হয়ে ওঠে, অস্বাভাবিক আচরণ করতে থাকে। অ্যাঞ্জেল নির্দেশ দেয় সবাই যেন এই আচার সম্পন্ন করে। এরপর অ্যাঞ্জেল একটি সিজার হাতে নেয় আর জেসির ওপর আক্রমণ করে, অর্থাৎ সেখানেই তাকে মেরে ফেলা হয়। এই বলির মাধ্যমেই তারা সেই অপশক্তিকে আরও শক্তিশালী করে তোলে। সবাই জেসির মৃতদেহ ফেলে রেখে চলে যায়। কিছুক্ষণ পর রল্ফ সেখানে পৌঁছে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে। সে জেসির দেহ তুলে নেয় আর নিয়ে যায় স্কোয়ারের কাছে। সে জানায় অ্যাঞ্জেলি তাকে হত্যা করেছে। অবশেষে ভয়ঙ্কর সত্য প্রকাশ পেতে শুরু করে। এই কথা শুনে স্কোয়ার হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে রেভারেন্ড নির্দোষ, তাকে মুক্ত করে দেওয়া হয়। সব সন্দেহ এখন অন্যদিকে ঘুরে যায়। পিটার খুব চিন্তিত হয়ে পড়ে। সে অন্য শহরের একজন জজের কাছে যায়। সব ঘটনা খুলে বলে মানুষ নিখোঁজ হচ্ছে, মৃতদেহ পাওয়া যাচ্ছে। এখন এটা শুধু একটা ঘটনা নয়, পুরো গ্রামের জন্য এক ভয়ঙ্কর আতঙ্ক। সেই জজ সিদ্ধান্ত নেয় সে নিজেই গ্রামে যাবে। কিন্তু সে কি সত্যি এই অশুভ শক্তিকে থামাতে পারবে? গ্রামে এসে তারা প্রথমেই একটি মেয়েকে ধরে। রল্ফ এই দৃশ্য দেখে এগিয়ে আসে। সে দেখে মেয়েটিকে পানিতে ফেলে দেওয়া হয়েছে। মানুষের ভয় কিভাবে নিষ্ঠুরতায় পরিণত হয়। তারা বলে মেয়েটি ডাইনি হতে পারে। যদি সে ডুবে যায় তাহলে সে মানুষ, আর যদি ভেসে থাকে তাহলে ডাইনি। মেয়েটি ডুবতে শুরু করে, কিন্তু কেউ তাকে বাঁচায় না। সবাই সেখান থেকে চলে যায়। এ ছিল এক নিষ্ঠুর পরীক্ষা। সন্দেহ হলেই মৃত্যু। রল্ফ দেরি না করে পানিতে ঝাঁপ দেয়, মেয়েটিকে বাঁচিয়ে তুলে আনে। একটা জীবন বেঁচে যায়। সে তাকে হাউসমেডের বাড়িতে নিয়ে যায়। হাউসমেড মেয়েটিকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়ে। সে বলে নিজের মেয়ের মতোই তাকে দেখবে, কেননা সে কিছুদিন আগেই তার মেয়ে জেসিকে হারিয়েছে। সে তাকে যত্ন নিতে শুরু করে। কিছুক্ষণ পর একজন ডাক্তার আসে। চিকিৎসা করতে গিয়ে হঠাৎ কিছু লক্ষ্য করে। মেয়েটির পায়ের এক জায়গার চামড়া আলাদা, অস্বাভাবিক। এটাই ছিল ভয়ঙ্কর সত্যের প্রথম প্রমাণ। ডাক্তার বলে এটা ডেভিলস স্কিন, অর্থাৎ শয়তানের চামড়া। সে আর সাধারণ মানুষ নেই, তার ভেতরে অন্য কিছুর প্রভাব রয়েছে। প্রথমে সবাই দ্বিধায় পড়ে, কিন্তু শেষমেশ সিদ্ধান্ত নেয় ওই অংশটা কেটে ফেলা হবে। ডাক্তার রাজি হয় আর চামড়াটা তুলে ফেলে। কিন্তু এর পর যা ঘটে সেটা আরও ভয়ঙ্কর। চামড়া কেটে ফেলার পর এক ফোঁটা রক্তও বের হয় না। ডাক্তার হতবাক হয়ে যায়। পরের দিন হাউসমেড মেয়েটির পাশে কাজ করছিল। মেয়েটির জ্ঞান ফেরে। সে নিজের নাম বলে মার্গারেট, আর তার পরিচয় শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। সে জানায় সে শয়তানের সন্তান, আর তার একজন মাস্টার আছে, নাম ডেভিস। সে তার কাছেই ফিরে যেতে চায়, অর্থাৎ আরও বড় কোনো অশুভ শক্তি এখনও জীবিত। এই কথা শুনে সবাই শিউরে ওঠে। তবুও তারা চেষ্টা করে মার্গারেটকে বোঝাতে যেন সে এই অন্ধকার পথ ছেড়ে দেয় আর স্বাভাবিক জীবনে ফিরে আসে। সে আবারও একই কথা বলে, সে তার মাস্টার ডেভিসের কাছেই ফিরে যেতে চায়। ধীরে ধীরে মার্গারেট জজকে বোঝানোর চেষ্টা করে যদি সে শয়তানের অনুসারী হয় তাহলে সে অস্বাভাবিক শক্তি অর্জন করতে পারবে, ক্ষমতা যা মানুষকে অন্ধ করে দেয়। কিন্তু জজ এসব শুনে প্রচণ্ড রেগে যায় আর সেখান থেকে চলে যায়।
বাইরে এসে তার সাথে ডাক্তারের দেখা হয়। জজ মার্গারেটের অবস্থা জানতে চাইলে ডাক্তার সব খুলে বলে। এসব শুনে জজ বুঝতে পারে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর। ঠিক তখনই হাউসমেড দৌড়ে এসে জানায় মার্গারেট ঘর থেকে পালিয়ে গেছে। এখন সব কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। জজ গ্রামে ফিরে সবার সামনে ঘোষণা করে এই গ্রামে ডাইনি বিদ্যার প্রভাব ছড়িয়ে পড়েছে। ভয়টা এখন আর গোপন নেই, সবার সামনে। তারপর কিছু লোককে নিয়ে জজ জঙ্গলে যায় মার্গারেটকে খুঁজতে। অবশেষে তারা তাকে খুঁজে পায়। জজ জিজ্ঞেস করে সে এতক্ষণ কোথায় ছিল। মার্গারেট শুধু একটা ঠিকানা দেয়, একটি চার্চের, আর বলে সেখানে গেলেই সব রহস্য জানতে পারবে। শেষ রহস্যের দরজা খুলে যায়। আসলে সেখানে মানুষের শরীরের অংশ দিয়ে তৈরি করা হচ্ছে এক ভয়ঙ্কর দেহ, একটা শয়তান, যাকে বহু বছর আগে ধ্বংস করা হয়েছিল। সেদিন রল্ফ জমিতে যেই মৃতদেহ দেখেছিল সেটাই ছিল সেই শয়তানের অংশ, যা এখন নতুন করে জন্ম নিচ্ছে। মার্গারেট জানায় তার মাস্টারের দেহ ধীরে ধীরে সম্পূর্ণ করা হচ্ছে, আর সে দিন দিন আরও শক্তিশালী হয়ে উঠছে। মানে সময় খুব কম। জজ দেরি না করে গ্রামের সবাইকে জড়ো করে, সিদ্ধান্ত নেয় আজই শেষ করতে হবে এই অশুভ শক্তিকে। তারা জঙ্গলের দিকে রওনা হয় সন্ধ্যার অন্ধকারে। জঙ্গলের ভেতর এক অস্বাভাবিক নীরবতা। হঠাৎ দেখা যায় একদল বাচ্চা আগুনের চারপাশে দাঁড়িয়ে আছে। চোখে কোনো ভয় নেই, শুধু অদ্ভুত এক অন্ধকার নিয়ন্ত্রণ। মাটিতে পড়ে আছে কালো কাপড়ে মোড়া সেই অসম্পূর্ণ দেহ, যে দেহ ধীরে ধীরে সম্পূর্ণ হচ্ছিল। এই পুরো আচার পরিচালনা করছে অ্যাঞ্জেল। সে আর আগের সেই সাধারণ মেয়ে নয়, সে এখন এই অন্ধকার শক্তির কেন্দ্র। ঠিক তখনই জজ সেখানে পৌঁছে যায়, আর সামনে যা দেখে সে থমকে দাঁড়িয়ে যায়। রল্ফকে ধরে আনা হয়েছে। একটি মেয়ে তার হাতে একটি ধারালো বস্তু ধরিয়ে দেয়, আর অদ্ভুত ভঙ্গিতে ঘুরতে থাকে। ধীরে ধীরে যেন রল্ফ নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, যেন তাকে দিয়ে কিছু করানো হচ্ছে। এই ভয়ঙ্কর আচার মানুষের শরীরকে ব্যবহার করে একটা অজানা দেহ তৈরি করছে। চারিদিকে আগুন জ্বলে ওঠে। অন্ধকারের ভেতর থেকে সত্য ধীরে ধীরে প্রকাশ পায়। তাদের আচরণ সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে। যে শক্তিকে এতদিন লুকিয়ে রাখা হয়েছিল সে এখন প্রকাশ পাচ্ছে। জজ মুখোমুখি হয় অ্যাঞ্জেলের। শেষমেশ সে অ্যাঞ্জেলকে হত্যা করে। তখনই শয়তানের শক্তি জেগে উঠতে শুরু করে। যে শক্তিকে এতদিন লুকিয়ে রাখা হয়েছিল সে এখন প্রকাশ পাচ্ছে। জজ আর গ্রামবাসীরা আর দেরি করে না। ভয় আর সাহস নিয়ে একসাথে ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় চূড়ান্ত লড়াই। আগুন, চিৎকার, ধ্বংস। পুরো চার্চ কেঁপে ওঠে। এটা শুধু যুদ্ধ নয়, এটা বাঁচার শেষ লড়াই। অন্ধকারের কেন্দ্র ভেঙে পড়ে। এরপর শয়তান পুরোপুরি শক্তিশালী হওয়ার আগেই তাকে আগুনে ঘিরে ধ্বংস করা হয়। ধীরে ধীরে তার অস্তিত্ব মিলিয়ে যায়। চারিপাশে নেমে আসে ভয়ঙ্কর নীরবতা। সব শেষ। কিন্তু সত্যিই কি সব শেষ হলো? সবাই হাঁপিয়ে ওঠে, যেন একটা দুঃস্বপ্ন থেকে জেগে উঠেছে। কিন্তু এই নীরবতার ভেতরে লুকিয়ে আছে একটা প্রশ্ন: শয়তান কি সত্যিই শেষ, নাকি আবার ফিরে আসবে? গল্পটা এখানেই শেষ। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। একটা লাইক দিয়ে দিন, আর এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খোদা হাফেজ।